এই হোয়াটস আপ গাইজ, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে আমি আলোচনা করতে যাচ্ছি হেয়ার ইয়াপ দিস ওয়ান। অলরাইট, ইউজিন ওনিলের লেখা আমরা সবাই জানি। দু এক কথাই বলবো, তার কারণ এটা প্রথম ভিডিও আমি বানাতে যাচ্ছি দ্য হেয়ার ইয়াপ নিয়ে। ওয়েল, এটা এমন একটা নাটক যে নাটকটা দাঁড়িয়ে আছে এক্সপ্রেশনিজমের উপর, ঠিক আছে? দু এক কথা জেনে নেওয়া যাক গাইজ। দ্য ড্রামাটিস্ট হ্যাজ গিভেন দ্য টাইটেল, এর যে টাইটেলটা যদি দেখি, ঠিক আছে, আমরা টাইটেলটা হচ্ছে দ্য হেয়ার ইয়াপ, সেটা আমরা সবাই জানি, কিন্তু এটার যে একটা সাবটাইটেলও রয়েছে সেটাও আমাদের জেনে নেওয়া দরকার। দ্য হেয়ার ইয়াপের যে সাবটাইটেল হলো সেটা হচ্ছে এ কমেডি অফ এনসিয়েন্ট অ্যান্ড মডার্ন লাইফ, এটা হলো সাবটাইটেল। তাহলে হেয়ার ইয়াপ নিয়ে যদি প্রশ্ন উত্তর তৈরি করছো বা এই পড়াটাকে পড়তে যাচ্ছ, সব দিকে প্রথমে বলবো এই সাবটাইটেলের ব্যাপারটা একটু মাথায় রাখবে। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, বুঝতে পারলে? তাহলে দ্য হেয়ার ইয়াপ হলো টাইটেল, মানে শিরোনাম। এছাড়া সাবটাইটেল যেটা রয়েছে সেটা অবশ্যই মনে রাখতে হবে, এ কমেডি অফ এনসিয়েন্ট অ্যান্ড মডার্ন লাইফ, এটা হলো সাবটাইটেল। এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, পরীক্ষা দৃষ্টিকোণ থেকে অবশ্যই মনে রাখো। অলরাইট, এরপর কয়েকটা বিষয় আমাদের আরও জানা দরকার। দেখো, যদি আমরা টাইটেলটা বুঝি, শিরোনামটা আমরা বুঝতে যাই, এখানে হেয়ারি কে, হেয়ারি এপ, এখানে তো হেয়ারি এপ মানে কি? এপ মানে তো শিম্পাঞ্জি, হেয়ারি মানে লোমশ শিম্পাঞ্জি, শিম্পাঞ্জির মধ্যে তো লোম থাকবে, গায়ের লোম থাকবে। দ্য হেয়ারি এপ কোনো একটা নির্দিষ্ট শিম্পাঞ্জির কথা বলছে, শিম্পাঞ্জি, গরিলা, ঠিক আছে? এপ মানে তো গরিলা জাতীয় প্রাণী, তাই না? এই যে ছবিটা যেটা দেখছো তোমরা, অলরাইট, ইয়া, এখানে দুই ধরনের গরিলা আছে। একটা হচ্ছে যেটা গরিলা বুঝি আমরা খাঁচার ভেতরে থাকে, চিড়িয়াখানায় গেলে যেটা দেখতে পাবে। আর আরেকটা হচ্ছে এই নাটকের যে প্রধান চরিত্র, বাই দ্য ওয়ে, যে শেষ পর্যন্ত গরিলার হাতে আবার এপের হাতে মারা যাবে, ঠিক আছে, সেই তাকে আবার মডার্ন এপ বলা হচ্ছে, বুঝতে পারলে? তাহলে দেখো, দ্য ড্রামাটিস্ট হ্যাজ গিভেন দ্য টাইটেল, গিভেন দ্য প্লে দিস টাইটেল দ্য হেয়ারি এপ, বাট ইটস সাব টাইটেল ইজ, কিন্তু এটা যেটা সাব টাইটেল আছে সেটা হচ্ছে এ কমেডি অফ এনসিয়েন্ট অ্যান্ড মডার্ন লাইফ, এটা হলো সাব টাইটেল, ঠিক আছে? দ্য এনসিয়েন্ট লাইফ ইজ রিপ্রেজেন্টেড বাই দ্য গরিলাস, যে গরিলা ছিল আগেকার দিনে, গরিলা যারা আজকে খাঁচার মধ্যে থাকে, তারা এনসিয়েন্ট লাইফটাকে রিপ্রেজেন্ট করছে। তার কারণ তারা হলো আমাদের বায়োলজিক্যাল অ্যানসেস্টর, মানে আমাদের যদি পূর্বপুরুষদের কথা যাও, ডারউইনের থিওরি মেনে, তুমি দেখতে পাবে এপ বা শিম্পাঞ্জি বা গরিলার হলো আমরা আমাদের পূর্বপুরুষ, ঠিক আছে? অন্যদিকে ইয়াঙ্ক বলে যে প্রোটাগনিস্টরা রয়েছে, মানে প্রধান চরিত্র রয়েছে এই নাটকে, ইয়াঙ্ক, YANK, ইয়ঙ্ক বলে যে প্রধান চরিত্র রয়েছে, সে মডার্ন যুগে তাকে গরিলা হিসাবে আমরা কনসিডার করছি। কিন্তু অদ্ভুত বিষয় হলো যে মডার্ন যুগের ইয়াঙ্ক, যাকে মডার্ন যুগে গরিলা বলছি, সে খুব নিজের বাহুর ওপর শক্তি, মানে শক্তির গর্ব করে, যার মধ্যে প্রচণ্ড শক্তিও রয়েছে, বাই দ্য ওয়ে, যে জেলের দুটো লোহা বাঁকিয়ে দিতে পারে, এইরকম যে একটা মানুষ ইয়াং, সে কিন্তু আবার গরিলার হাতে শেষ পর্যন্ত মরে যাবে, ঠিক আছে? ইজ দ্য মডার্ন হেয়ারি এপ। দেয়ার ইজ রিগ্রেশন ইনস্টেড অফ প্রোগ্রেস, কিন্তু যখন একটা মডার্ন মানুষ, মানে আধুনিক মানুষ, সামনের দিকে না এগিয়ে গিয়ে শুধু শারীরিক শক্তির উপর নির্ভর করতে, এটা যেন পিছিয়ে যাওয়া হচ্ছে, ঠিক আছে? ইয়াং সাইকোলজিক্যালি রিট্রিটস দ্য স্টেজ অফ ম্যানস এভলিউশন টিল হি সিজ হিমসেলফ অ্যাজ অ্যান হেয়ারি এপ। এখানে প্রধান চরিত্র যাকে আমরা দেখতে পাবো, সে নিজেকে হেয়ারি এপ ভাবতে শুরু করেছে এবং গরিলার সমতুল্য। তার কারণ গরিলা কিসের জন্য বিখ্যাত? তার গায়ের জোরের জন্য। এবার ইয়াং বলে যে ক্যারেক্টারটা রয়েছে, সেও কিন্তু তার গায়ের জন্য বা ফিজিক্যাল অ্যাবিলিটির উপর সে খুব বেশি জোর দিয়ে থাকে, ঠিক আছে? এবং সে ডাকছে ওই গরিলাকে ব্রাদার বলে ডাকছে, ঠিক আছে? ইন দ্য কেজ দাস দেয়ার ইজ অ্যান ইউনিয়ন টুগেদার অফ এনসিয়েন্ট অ্যান্ড মডার্ন হেয়ারি এপস। তাই বলা যেতে পারে যে মডার্ন এপ এবং এনসিয়েন্ট এপের মধ্যে একটা যেন কোথাও ইউনিয়ন দেখানোর চেষ্টা হয়েছে, ঠিক আছে? এবং অদ্ভুতভাবে আবার এই মডার্ন এপ ইয়াঙ্ক আবার মারা যাচ্ছে এনসিয়েন্ট এপের হাতে, মানে গরিলার হাতে মারা যাচ্ছে। তো এই বিষয়টাও একটা উল্লেখযোগ্য বিষয় এই টাইটেলের মধ্য দিয়ে আমরা জানতে পারি। তাহলে এইটা হলো দ্য হেয়ারি এপ। যে বিষয়গুলো বললাম, হোপফুলি ইট ইস গোয়িং টু বি রিয়েলি প্রোডাক্টিভ ফর ইউ গাইজ। আরও কয়েকটা বিষয় বলবো, আমার মনে হয় সেগুলো তোমাদের জেনে রাখা দরকার, এবং এগুলো কিন্তু পরীক্ষার দৃষ্টিকোণ থেকে যদি তুমি ভাববো, এগুলো কিন্তু খুব বেশি কাজে লাগবে, ঠিক আছে? তো এই বিষয়টাকেও একটু মাথায় রাখবে। এটাকে এক্সপ্রেশনিস্টিক প্লের সাথে অবশ্যই জুড়ে দেখা হয়, বুঝতে পারছো? এক্সপ্রেশনিস্টিক প্লে অবশ্যই, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট গাইজ। দিস অ্যাঙ্গেলটা তোমাকে, এই যে দৃষ্টিকোণ, যে এক্সপ্রেশনিজম, এই দৃষ্টিকোণটা বুঝতে হবে। আরও কয়েকটা বিষয় বলবো যেগুলো তোমাদের মাথায় রাখা উচিত। বলছে কোন মুভমেন্টের সাথে ও নীল নিজে জড়িত ছিলেন? লেখক নাম তো ও নীল, তো উনি কোন মুভমেন্টের সাথে জড়িত ছিলেন? উত্তরটা হচ্ছে এক্সপ্রেশনিজম অ্যান্ড এক্সিস্টেন্সিয়ালিজম। তাহলে দুটো মুভমেন্টের সাথে জড়িত ছিলেন, একটা হচ্ছে এক্সপ্রেশনিজম আর একটা হচ্ছে এক্সিস্টেন্সিয়ালিজম। এই দুটো মুভমেন্টের সাথে উনি নিজে জড়িত ছিলেন, লেখক, ঠিক আছে?
প্রশ্ন হচ্ছে কত সালে তিনি পুলিৎজার প্রাইজ পেয়েছিলেন, ফর হুইচ প্লে, এবং কোন প্লের জন্য পেয়েছিলেন? উত্তর হলো তিনি পুলিৎজার প্রাইজ পেয়েছিলেন 1920 সালে, মানে প্রথম বিশ্বযুদ্ধ হয়ে গেছে, তাই না? দ্য এম্পারার জোনস এইটার জন্য। হোয়াট আর অল মিন ইন ফায়ারম্যানস ফর ক্যাসেল ড্রেসড ইন, ওখানে আমরা যখন দেখি এই নাটকটা যখন দেখি একদল মানুষ বেলচা করে কয়লা তুলছে এবং জাহাজের যে অগ্নিকুণ্ড রয়েছে সেখানে আগুনের মধ্যে সে কয়লাগুলো ফেলছে। এখন প্রশ্ন হলো তাদের পোশাকটা কী ছিল? পোশাক হচ্ছে ডাংরি পরেছিল। তোমরা এখন জানো যে মডার্ন যুগে অনেক সময় আমরা ডাংরি পরছি, ঢিলে ঢালা পোশাক, যাতে মানে এইগুলো না, এই ডাংরি জাতীয় পোশাক আসলে যারা কাজ করতো লেবারদের পোশাক ছিল আগেকার দিনে। এখন অবশ্য ফ্যাশন সেন্সের জন্য আমরা সবাই পরে দিচ্ছি, ঠিক আছে। হোয়াট জব ডাজ ইয়াং ডু ইন দ্য সি? আচ্ছা, ইয়াং বলে যে ক্যারেক্টারটি রয়েছে, এ জাহাজে কি কাজ করে? এ হচ্ছে কোল্ড স্টকার, মানে যেখানে কয়লা দিত আগেকার দিনে, যখন জাহাজ চলতো কয়লা পোড়ানো হতো, সেই দিয়ে একটা তাপ সৃষ্টি হতো এবং সেই দিয়ে জাহাজ চলতো, বুঝতে পারলে? সেই কয়লা ক্রমাগত দিতে হতো, সেইখানে কাজ করে ইয়াং। এখানে প্রশ্ন হচ্ছে এখানে যে বিভিন্ন চরিত্র আমরা পাচ্ছি তার মধ্যে একটা চরিত্র রয়েছে যার মধ্যে মার্কসিজমের আইডিয়া ভরে ভরে রয়েছে মাথার মধ্যে, মার্কসিজমের আইডিয়া, মার্কসিস্ট আইডিয়াসগুলো, ঠিক আছে। তো সেই ক্যারেক্টারটির নাম কি? যে চরিত্রটির মধ্যে মার্কসিজমের আইডিয়া পুরো মাথায় ভরে রয়েছে তার নাম কি? লং, বুঝতে পারলে? লং, LONG, সেই চরিত্রটির নাম। হোয়াট ডু আদার রেসপেক্ট অ্যাবাউট ইয়াং? সবাই ইয়াংকে ভয় পায় কেন বা ইয়াংকে রেসপেক্ট করে কেন? ইয়াংকে রেসপেক্ট করে তার শারীরিক ক্ষমতার জন্য, প্রচণ্ড গায়ের জোর, বুঝতে পারলে? একেবারে সিম্পাঞ্জি, গরিলা যা বলবে তার মতো গায়ের জোর, ঠিক আছে। এখন ইয়াংকের জন্ম কোথায় হয়েছে? ইয়াংকের জন্ম হয়েছিল নিউ ইয়র্কে। কোথায়? নিউ ইয়র্কে, ঠিক আছে। আচ্ছা, যখন এরা 5th অ্যাভিনিউতে পৌঁছাচ্ছে, ঠিক আছে, এরা একটা জায়গা রয়েছে, একটা ফ্যাশনেবল প্লেস রয়েছে 5th অ্যাভিনিউ, রিচ পিপলরা সাধারণত সেখানে ভিজিট করে। যখন ইয়াং এবং তার বন্ধু যখন পৌঁছাচ্ছে, ওখানে ওরা কি দেখছে? ওখানে জুয়েলার্সদের দেখছে, জুয়েলারি দেখছে, ফ্যাশনেবল ড্রেস দেখছে, যে সুন্দর 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 পশুর চামড়ার তৈরি পোশাক রয়েছে, এগুলো দেখছে, ঠিক আছে। হোয়াট ডাজ ইয়াং টেল হিজ ফ্রেন্ডস টু চক অফ? তার বন্ধুকে ইয়াং চিৎকার করে বলছে থামা। কি থামাতে বলছে? চক অফ, থামিয়ে দিতে বলছে। কি? নয়েজ, দ্য নয়েজ, চিৎকার হচ্ছে এবং সেই চিৎকারটাকে ও থামিয়ে দিতে চাইছে, ঠিক আছে। আচ্ছা, পরের প্রশ্ন আসছে, হোয়াট ন্যাশনালিটি ইয়াং সেজ দ্যাট হি ইজ ফ্রম হুইচ কান্ট্রি? বলতে গেলে তার কি ন্যাশনালিটি কি? ইয়াং বলে যে প্রধান চরিত্রটা এখানে আমরা পাবো দ্য হেয়ারি অ্যাপে, তার মানে ন্যাশনালিটি কি? সে কোন দেশের? সে হচ্ছে ডাচ। কোন দেশের? ডাচ। হি ইজ ডাচ। তার ন্যাশনালিটি আমরা যেমন ইন্ডিয়ান, কেউ ধরো ব্রিটিশ, ইনি হলেন ডাচ, দ্য ডাচ। এখানে দেখো হোয়াট রডিন স্ট্যাচু ডাজ ইয়াং ওকেশনালি রিজেম্বল? দ্য থিঙ্কারের স্ট্যাচুটা, বুঝতে পারলে? এখানে মিল্ড্রেডকেও, যে একটা দেখবে মেয়ে রয়েছে, সুন্দরী মেয়ে, রিচ পরিবারের মেয়ে, সে নেমে আসছে ওই যে নিচের তলাতে নেমে আসছে, যেখানে কাজ করছে লেবার্সগুলো, সেখানে নেমে আসছে। সেই মেয়েটির নাম হচ্ছে মিল্ড্রেড। কি নাম হচ্ছে? মিল্ড্রেড। সে মেয়েটির নাম হচ্ছে মিল্ড্রেড। এখন প্রশ্ন হচ্ছে মিল্ড্রেডকে এখানে কিসের সাথে তুলনা করা হয়েছে? মিল্ড্রেডকে চিতাবাঘের সাথে তুলনা করা হয়েছে। কিসের সাথে তুলনা করা হয়েছে? চিতাবাঘের সাথে তুলনা করা হয়েছে, ঠিক আছে। আচ্ছা, প্রসঙ্গতায় আমি প্রশ্ন করে রাখি যে মিল্ড্রেডের পোশাকটা কি ছিল? মিল্ড্রেড যখন নেমে এসেছিল ওই কয়লার যেখানে কাজ হচ্ছে, লেবার্সরা সব আগুনের কুণ্ডে কয়লা ফেলছে বেলচা দিয়ে, যেখানে যখন নেমে এসেছিল মিল্ড্রেড কী রঙের পোশাক পরে? সাদা পোশাক পরে। কেউ সাদা পোশাক পরে নামে কয়লার জায়গায়? কিন্তু এ নেমেছে কারণ এর প্রচুর টাকা পয়সা, গাড়ি বাড়ি, পোশাক যদি নোংরা হয়ে যায় এ ফেলে দেবে পোশাকটা, এইরকম রিচ এরা, ঠিক আছে, মিল্ড্রেড। তারপর দেখো এখানে যদি বলি আমরা, পরের প্রশ্নে যদি আসি, আমরা এখানে একটা অদ্ভুত প্রশ্ন পাচ্ছি কিন্তু খুব গুরুত্বপূর্ণ এখানে প্রশ্নটা। দেখো, হোয়াট ডাজ ইয়াং টেল আদার ইনমেটস হি ইজ? ইয়াং অন্যান্য তার সঙ্গী সাথীদের কি বলছে যে সে কে? মানুষ, মানে নিজেকে মানুষই বলবে, কিন্তু এ নিজেকে হেয়ারিয়েব বলতে চাইছে, নিজেকে হেয়ারিয়েব বলছে, ঠিক আছে। ইয়াং হুজ স্পিচ ইজ রিড লাউড ইন দ্য সেল ব্লক? কার স্পিচ জোরে জোরে শোনা যাচ্ছে? ঠিক আছে, দ্য স্পিচ অফ সেনেটর কুইন, দ্য স্পিচ অফ সেনেটর কুইন, অলরাইট। আচ্ছা, ওনিল প্যাডির ফেসটা কিসের সাথে তুলনা করেছে? মাঙ্কির সাথে। এই মাঙ্কির সাথে প্যাডি নামক আরেকটা চরিত্র রয়েছে, প্যাডির মুখটাকে কিসের সাথে তুলনা করেছে? বাঁদরের সাথে, এ মাঙ্কি, ঠিক আছে। এখানে হাউ আর দ্য ওয়েবলস ডিসক্রাইব? এখানে ওয়েবলস কিভাবে ডিসক্রাইব হয়েছে? এখানে দ্য ওয়েবলস আর
ডেসক্রাইবড অ্যাজ এ থ্রিট টু ডেমোক্রেসি, ডেমোক্রেসির প্রতি এটা যেন একটা বড়সড় থ্রিট এইরকমভাবে প্রেজেন্ট করা হয়েছে, ঠিক আছে। এখানে প্রশ্ন হচ্ছে IWW মানে কি? IWW মানে কি? মানে হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কার্স অফ দ্য ওয়ার্ল্ড, ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কার্স অফ দ্য ওয়ার্ল্ড, খেয়াল রাখবে এটা। হোয়াট ডাজ পেডি টেল হিজ ক্রিউ হি ইজ নেভার টু ড্রাঙ্ক টু ডু হোয়াট? পেডি কি বলছে যে সে কোন জিনিসটা করতে, সে পেডি এমনিতে মদ খায়, প্রচুর মদ খায়, কিন্তু কোন জিনিসটা করতে আমি মোটেও পিছপা নয়, সবসময় মদ খেলেও আমি কাজটা করতে পারবো, সেটা হচ্ছে গান গাওয়া, সেটা হচ্ছে গান গাওয়া। মানে পেডি গান গায় খুব বেশি করে, ঠিক আছে। হোয়াট ডাজ ইয়াং নক, ওয়াই ডাজ ইয়াং নক অন IWW's ডোর? ইয়াং কেন IWW's ডোরে, দরজায় গিয়ে নক করছে IWW? তার কারণ সে ভাবছে সম্ভবত এটা কোনো সিক্রেট ক্লাব, এখানে গিয়ে আমি আমার মনের ইচ্ছাগুলো পূর্ণ করতে পারবো, আমি প্রতিশোধ নিতে পারবো, মূলত এইটা চাইছে। আচ্ছা, ইয়াংকের আসল নাম কি? বব স্মিথ। কি নাম? আসল নাম বব স্মিথ। এগুলো পরীক্ষার দৃষ্টিকোণ থেকে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন গাইজ, প্লিজ গেট রেডি গাইজ, এই জায়গাগুলো অন্তত প্রস্তুতি নিয়ে নাও, ঠিক আছে। তাহলে ইয়াংকের আসল নাম হলো বব স্মিথ, বিওবি, বব স্মিথ, SMITH, ঠিক আছে। দাঁড়ো, পরের প্রশ্ন আসা যাক, এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখো, স্টকহোল কথাটা আমরা বারবার পাচ্ছি। স্টকহোল জায়গাটা কি? মানে একটা জাহাজ আছে, ধরো জাহাজের একটা নিচের স্তর রয়েছে, নিচের অংশ রয়েছে, যেখানে প্রচুর কয়লা কাজ হয়, কয়লাগুলো অগ্নিকুণ্ডে দিতে হয়, যেটার জন্য জাহাজটা পরিচালিত হয়। এই যে ব্যাপারটা, এটা ইঞ্জিন রুম, এক ধরনের জাহাজের ইঞ্জিন রুম এটা। তো এটাই হলো স্টকহোলটা, বুঝতে পারলে। এখানে আরও একটা প্রশ্ন রয়েছে, সেই প্রশ্নটাও আমার মনে হয় তোমার সাথে আলোচনা করে নেওয়া দরকার। ওয়াই ডাজ সেক্রেটারি থ্রু আউট ইয়াং যখন গেল IWWতে জয়েন করার জন্য, তো সেক্রেটারি তাকে কিন্তু নিল না নিজের সংগঠনে। কেন নিল না? তার কারণ সেক্রেটারি অনুমান করেছিল যে এই লোকটা গভর্নমেন্টের স্পাই হবে, তার গোয়েন্দা হবে। যেভাবে ইয়াং উত্তর দিচ্ছিল তাতে সেক্রেটারি সন্দেহ হয়েছিল, এবং সন্দেহ হওয়ার কারণবশত সে কিন্তু মোটেও কিন্তু ইয়াংকে অ্যাকসেপ্ট করেনি বা মেম্বারশিপ দেয়নি। তাহলে এই যে পড়াটা পড়লাম, এটা ইউজিন ওনিলের দ্য হেয়ারি অ্যাপ থেকে কয়েকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন বেছে দিলাম। হোপফুলি এই যে 12.5 মিনিট, 12 মিনিট 30 সেকেন্ডের মতো যে পুরো ভিডিওটা হবে, সেইটা তোমরা দেখলে আশা করি তোমাদের সময়টা নষ্ট করিনি। যদি ভিডিও ভালো লেগে যায় অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ গাইজ।